সংবাদ সংস্থা রয়টার্সের দুবাই নিউজরুম থেকে সাংবাদিক আলেকজান্ডার হাটসান লিখেছেন যে আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি চলাকালীনই হুমকির মুখে পড়েছে ইরান। গত 1 জুলাই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইরান সম্পর্কে অত্যন্ত আপত্তিকর একটি মন্তব্য করেছিলেন। প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, ইরানের বর্তমান সুপ্রিম লিডার মোস্তফা খামেনেই মার্কড ফর ডেথ। মার্কড ফর ডেথ মানে মোস্তফা খামেনেই ইসরায়েলের খতম তালিকায় রয়েছে। তার এই মন্তব্যের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি পাল্টা বলেছিলেন, তাদের দেশের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব তেহরান কড়াভাবেই দেবে। আর তারপরেই এসেছে রয়টার্সের এই রিপোর্ট। কিন্তু কোনো দেশের সুপ্রিম নেতাকে নিয়ে এভাবে সন্ত্রাসবাদী খুনির মতো বিবৃতি কি দেওয়া যায়? আর তা একবার নয়, বারে বারে। তবে ইরান যে পিছু হটনেওয়ালা নয় তা তারা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে। হরমুজ প্রণালীর দখল তারা এখনও রেখে দিয়েছে নিজেদের হাতে। তার মধ্যেই সপ্তাহব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান তারা করতে চলেছে একেবারে প্রকাশ্যে। আর ইসরায়েলের হুমকির পাল্টা হিসেবে ইরানের এক সামরিক কমান্ডার বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ইরানের উপর যে কোনো ধরনের হামলা চালানোর বিরুদ্ধে সতর্ক করেছেন। ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলেছেন, আমরা ইরানের শত্রুদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী সরকারকে মানে ইসরায়েলকে সতর্ক করছি, তারা যেন কোনো ভুল হিসাব না করে। আমাদের দেশের বিরুদ্ধে যে কোনো হুমকি এবং আগ্রাসনের জবাবে আমাদের সশস্ত্র বাহিনী যে কঠোর প্রতিশোধ নেবে তা যেন তারা ভুলে না যায়। মানে ইট মারলে পাটকেল খেতে হবে ইসরায়েল বা আমেরিকাকে। কিন্তু ইসরায়েলের মতলবটা কি? তারা কি চাইছে যুদ্ধের একটা উন্মাদনা নিয়েই থাকুক তাদের দেশ? মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা কি পরিকল্পিতভাবেই জিয়ে রাখছে তারা? যুদ্ধে জড়িয়ে পড়লে দেশের কোষাগারে টান পড়ে, আরও অন্যান্য নানা অসুবিধার মধ্যে পড়তে হয় দেশের মানুষকে। এই সাধারণ অর্থনীতির জ্ঞান একটা শিশুও বোঝে। তবু বারে বারে ইরানকে লক্ষ্য করে বিবৃতির গোলা কেন দেখে যাচ্ছেন নেতানিয়াহু? কেন যুদ্ধবিরতি না মেনে তারা বারবার আক্রমণ করছে লেবাননে? আজকের এই এপিসোডে ইসরায়েলের অর্থনৈতিক শক্তির উৎসটাকে আপনাদের সামনে নিয়ে আসব, আর সেই সঙ্গে দেখাবো এখন ইসরায়েলের ভেতরে কোন কোন অর্থনৈতিক খাত বিপদে পড়েছে, আর মানুষ কি মনস্তাত্ত্বিক কারণে তা মেনে নিতে বাধ্য হচ্ছেন। প্রচুর তথ্য অত্যন্ত সরল ভাষায় আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওটিতে। ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিলে আমার পরিশ্রম সার্থক হবে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। 1 জুলাই সংবাদ সংস্থা রয়টার্স যে রিপোর্ট করেছে তা এরকম। ইরান স্পষ্টভাবে জানাচ্ছে যে তাদের সার্বভৌমত্ব বা নেতৃত্বের উপর নতুন কোনো হামলা বা হুমকি এলে তারা তৎক্ষণাৎ ভয়ঙ্কর জবাব দেবে। একই সঙ্গে ইরান ওয়াশিংটনকে তাদের পূর্ববর্তী আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা করা এবং এই অঞ্চলে উস্কানি বন্ধ করার আহ্বান জানিয়েছে। কিন্তু উস্কানি বন্ধ হওয়ার কোনো ইঙ্গিত কি দেখা যাচ্ছে? ইসরায়েলের অর্থনীতি এবং তাদের সামগ্রিক নীতিটা আসলে কি বলে? আইএমএফের রিপোর্ট অনুযায়ী সাপ্লাই চেনের সমস্যা এবং জ্বালানির ব্যাপক মূল্যবৃদ্ধির কারণে ইসরায়েলে সাময়িকভাবে মুদ্রাস্ফীতি হয়েছে। এই বিশাল যুদ্ধ ব্যয় সামাল দিতে ইসরায়েলের সরকার এখন ভ্যাট বাড়িয়ে 18% করেছে। এছাড়াও তারা বেশ কিছু ট্যাক্সের ছাড় বাতিল করেছে, আর এর ফল ভুগতে হচ্ছে সে দেশের গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীকে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের অর্থনীতি এখনও পুরোপুরি ভেঙে পড়েনি, মানে অর্থনীতির ভাষায় কোলাপস করেনি, এবং তাদের হাইটেক সেক্টর এখনও দিব্যি টিকে আছে। কেন কোলাপস করেনি, কেন টিকে রয়েছে তাদের হাইটেক সেক্টর, এটা নিয়ে পরে বলছি। তার আগে ওই আন্তর্জাতিক বিশ্লেষকদের কথাতেই আসা যাক। ওই বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ সংঘাতের কারণে ইসরায়েলকে এখন উচ্চ আয়কর
উচ্চ সামরিক ব্যয় এবং ধীর গতির আর্থিক বৃদ্ধির মুখোমুখি হতে হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট বা ইসলাম টাইমস ইসরায়েলের অর্থ মন্ত্রকের একটি হিসাব প্রকাশ করেছে। তাদের রিপোর্ট অনুযায়ী ইরানের সাথে সাম্প্রতিক প্রত্যক্ষ সংঘাত সামলাতে বিশাল ব্যয় করতে হচ্ছে। এই দুই সংবাদ মাধ্যম জানাচ্ছে, অর্থমন্ত্রকের হিসাব মতে এই যুদ্ধের সময় প্রতি সপ্তাহে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে প্রায় 9 বিলিয়ন শেকেল। শেকেল হচ্ছে ইসরায়েলি মুদ্রা। 9 বিলিয়ন শেকেল মানে প্রায় 2.93 বিলিয়ন মার্কিন ডলার। যুদ্ধের পর ইসরায়েলের আভ্যন্তরীণ বাজেটের কাঠামো স্থায়ীভাবে বদলে গেছে। বেসামরিক খাতের খরচ কমিয়ে সামরিক খাতে বরাদ্দ ব্যাপক বাড়ানো হয়েছে। যুদ্ধের আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট ছিল 65 বিলিয়ন শেকেল। 2026 সালের অনুমোদিত বাজেট অনুযায়ী ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট এখন 112 বিলিয়ন শেকেলে উঠে গেছে, মানে প্রায় ডবলের কাছাকাছি। কোনো কোনো সংশোধনীতে তা 144 বিলিয়ন শেকেল পর্যন্ত বাড়ানো হয়েছে বলে বলা হচ্ছে, মানে দ্বিগুণেরও বেশি। আন্তর্জাতিক বিশ্লেষণে আরও জানা যাচ্ছে, যুদ্ধ শেষ হলেও ইসরায়েলের শ্রমবাজার এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। আর বিদেশি শ্রমিকদের পর্যাপ্ত সরবরাহ না থাকায় ইসরায়েলের নির্মাণ এবং কৃষি খাত জবুথবু অবস্থায় রয়েছে। এর ফলে নতুন আবাসন প্রকল্প থমকে গেছে এবং 2026-এর শুরুতে ইসরায়েলে বাড়ির দাম আবারও বাড়ছে। তথ্য আরও বলছে, বিপুল সংখ্যক কর্মক্ষম নাগরিককে এখন সেনাবাহিনীর রিজার্ভ ডিউটি দিতে হচ্ছে। ফলে অনেক ছোট এবং মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান কর্মীর অভাবে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। কিন্তু এত কাণ্ডের পরেও ইসরায়েলের যুদ্ধংদেহী মনোভাব তাহলে কেন? আসলে ইসরায়েল রাষ্ট্র তৈরির প্যাটার্নেই রয়েছে এর উত্তর। একটা একটা করে তা দেখা যাক। ইসরায়েলের রাষ্ট্র তৈরিই হয়েছে একটা গ্যারিসন স্টেট বা স্থায়ী সামরিক ছাউনি হিসেবে। কি এই গ্যারিসন স্টেট, এটা বোঝা গেলে এই যুদ্ধ রহস্যের অনেকটাই পরিষ্কার হবে। গ্যারিসন স্টেট হলো রাষ্ট্রবিজ্ঞানের একটি বিশেষ পরিভাষা। সহজ বাংলায় একে বলা যায় সেনা ছাউনি রাষ্ট্র। আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড ল্যাসওয়েল 1941 সালে প্রথম এই তত্ত্বটি দিয়েছিলেন। সহজ কথায় এটা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে কোনো একটি দেশ সবসময় কোনো না কোনো বাইরের বা দেশের ভেতরের যুদ্ধের আশঙ্কায় থাকে, আর সেই আশঙ্কার কারণে পুরো দেশটাই একটা স্থায়ী সামরিক ছাউনিতে পরিণত করা হয়। এই ধরনের রাষ্ট্রে দেশের সাধারণ রাজনীতিবিদ বা আমলাদের চেয়ে সামরিক কর্মকর্তা বা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং সামাজিক মর্যাদা অনেক বেশি থাকে। দেশের সিংহভাগ সম্পদ, ট্যাক্সের টাকা এবং বাজেট শিক্ষা বা স্বাস্থ্যের মতো বেসরকারি খাতে না গিয়ে সরাসরি সামরিক এবং অস্ত্র খাতে চলে যায়। দেশের সাধারণ নাগরিকদের জীবনের একটা বড় অংশ সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত থাকে। যেমন 18 বছর বয়স হলেই ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। এটা ইসরায়েলে রয়েছে। দেশের মিডিয়া, শিক্ষা এবং সংস্কৃতি এমনভাবে পরিচালিত হয় যাতে সাধারণ মানুষ সবসময় বিশ্বাস করে যে দেশ ভয়ঙ্কর সংকটে রয়েছে এবং যে কোনো মুহূর্তে যুদ্ধ লেগে যেতে পারে। ফলে নাগরিকরা যে কোনো অর্থনৈতিক কষ্ট বা ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপকে কার্যত হাসি মুখে মেনেও নেয়। মানে সবসময় বলা হতে থাকে দেশ খতরে মে হায়, তাই তোমাকে এটা করতে হবে। ইসরায়েল এবং উত্তর কোরিয়াকে আধুনিক পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গ্যারিসন স্টেট বলা যায়। আর ইসরায়েলের জন্মের পর থেকেই একজন নাগরিক মানসিকভাবে যুদ্ধের জন্য তৈরি হন। অর্থাৎ তাদের পুরো বাজেট, ট্যাক্স কাঠামো এবং নাগরিক জীবন এমনভাবে ডিজাইন করা হয় যে তারা যে কোনো মুহূর্তে স্বাভাবিক অর্থনীতি থেকে যুদ্ধকালীন অর্থনীতিতে সুইচ করতে পারে। ঠিক সেটাই ঘটেছে এবার ইসরায়েলে। এবারও তারা সাধারণ মানুষের উপর কর বাড়িয়ে দিয়েছে, বেসামরিক খাতের বরাদ্দ কেটে সরাসরি তা সামরিক খাতে ঢুকিয়ে দিয়েছে। দেশের জনগণও এই উচ্চ কর এবং অর্থনৈতিক চাপ মেনে নিচ্ছেন রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে। তবে ইসরায়েলের এই শক্তির উৎস তাদের নিজস্ব পকেটের টাকা নয়, বরং আমেরিকার জিওপলিটিক্সের স্বার্থ এবং
তাদের ডলারের সাহায্য ইসরায়েলের বড় শক্তি, আর সেই সঙ্গে বিশ্বজুড়ে থাকা শক্তিশালী ইহুদি লবি এবং তাদের নিজেদের প্রযুক্তি খাতের ব্যাকআপ রয়েছে তাদের সঙ্গে। এটা একটু ব্যাখ্যা করা যাক। শুধু ইসরায়েলের মন্ত্রী নন, ট্রাম্পও মাঝে মাঝে গর্জন করে জানিয়ে দেন তিনি রয়েছেন যুদ্ধের বাজারে। এর কারণ হলো ইসরায়েলের শক্তির সবচেয়ে বড় স্তম্ভ হলো আমেরিকার অবিরাম সমর্থন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখার জন্যে যত ব্যয়বহুল ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র লাগে তার সিংহভাগই এসেছে আমেরিকা থেকে। যুদ্ধের কারণে ইসরায়েলের যাতে দেউলিয়া হওয়ার দশা না হয় সেজন্যে মার্কিন প্রশাসন তাদের আর্থিক ব্যাকআপ দেয়, আর তা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আশ্বস্ত রাখে। ইসরায়েলের অর্থনীতির মূল চালিকা শক্তি কি? সেটা হলো তাদের প্রযুক্তি খাতের রাজস্ব। এই খাত কিন্তু কারখানা বা জমির উপর নির্ভরশীল নয়, এটা চলে ক্লাউড এবং ইন্টারনেটে। তাই যুদ্ধের সময়ও ইসরায়েলি আইটি কোম্পানিগুলোকে আন্তর্জাতিক ক্ষেত্রে সার্ভিস দেওয়া বন্ধ করতে হয়নি। এছাড়া বহুজাতিক টেক জায়েন্ট এবং সিলিকন ভ্যালির ফান্ডিং ইসরায়েলে আসা একেবারেই বন্ধ হয়নি, যার ফলে যুদ্ধ চলায় কর্মীর অভাবে আবাসন বা কৃষিখাত ধসে পড়লেও হাইটেক খাত থেকে ইসরায়েলের বিদেশি মুদ্রার রিজার্ভ সচল থেকেছে। তথ্য বলছে ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংক যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই প্রায় 200 বিলিয়ন মার্কিন ডলারের বিশাল বৈদেশিক মুদ্রার রিজার্ভ করেছিল। যুদ্ধ শুরু হতেই ব্যাংক অফ ইসরায়েল বিলিয়ন বিলিয়ন ডলার বাজারে ছাড়ে। এর ফলে ইসরায়েলি মুদ্রা সেকেল ক্র্যাশ করেনি। এছাড়া ডেভেলপমেন্ট কর্পোরেশন ফর ইসরায়েলের প্রকাশিত ডেটা এবং দ্য টাইমস অফ ইসরায়েল এবং রয়টার্সের রিপোর্ট জানিয়েছে এক অর্থনৈতিক তথ্য। তা হলো যুদ্ধের আগে এবং পরে ইসরায়েল বিশ্বজুড়ে বন্ড বিক্রির মাধ্যমে নজিরবিহীনভাবে 5.7 বিলিয়ন বা 570 কোটি মার্কিন ডলার সংগ্রহ করেছে। এই তহবিলের সিংহভাগই এসেছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইহুদি সম্প্রদায় এবং ফেডারেশনগুলোর সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে। জানলে অবাক হবেন, আমেরিকার 35টিরও বেশি অঙ্গরাজ্য এবং স্থানীয় সরকার ইসরায়েলের যুদ্ধকালীন অর্থনীতিকে সহায়তা করতে ইসরায়েলের এই সার্বভৌম বন্ড কিনেছে। তবে এখানেও আছে টুইস্ট। নিউ ইয়র্কের ক্ষেত্রে এই বন্ড কেনার পুরো সমীকরণটা খুবই আকর্ষণীয় এবং রাজনৈতিকভাবে নাটকীয়। এখানে রাজ্য এবং শহর বা সিটির ভূমিকা সম্পূর্ণ আলাদা। নিউ ইয়র্ক রাজ্য সরকার ইসরায়েল বন্ডের অন্যতম ক্রেতা, আর নিউ ইয়র্ক সিটির ক্ষেত্রে গল্পটা পুরো উল্টো। নিউ ইয়র্ক সিটি ফান্ডের আগের কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডার 2023 সালের পর সিটির পেনশন ফান্ড থেকে নতুন করে কোনো ইসরায়েলি বন্ড কেনেননি এবং পুরনো বন্ডগুলো মেয়াদ শেষ হওয়ার পর আর রিনিউ করেননি। 2025 সালের শুরুর দিকে সর্বশেষ অংশটুকুও বিক্রি করে দিয়ে নিউ ইয়র্ক সিটি তাদের তহবিল থেকে ইসরায়েলি বন্ডের উপস্থিতি একেবারে শূন্য করে ফেলেছে। মানে নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এই ব্যবস্থাটাকে পুরোপুরি উল্টে দিয়েছেন। মামদানি নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী বলেছিলেন, এই ক্ষেত্রেও তিনি একই নীতি নিয়ে চলেছেন। মানে সব মিলিয়ে ইসরায়েলের এই যুদ্ধংদেহীর বড় আরকাঠি কিন্তু আমেরিকা স্বয়ং। আবার যুদ্ধক্ষেত্রে বিপদে পড়ে কিভাবে পালানো যায় তার চেষ্টাতেও রয়েছে ট্রাম্প সরকার। ইসরায়েলের বিপজ্জনক একমুখী যুদ্ধনীতি এবং ট্রাম্পের দুমুখ যুদ্ধনীতি কি এখন বিশ্বের সামনে সবচেয়ে বড় বিপদ? এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।